চলুন আজ কথা বলা যাক স্কলারশিপের নামে চায়নাতে যে স্টুডেন্টকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে যে অভিনব কৌশলগুলো ব্যবহার করা হচ্ছে যেগুলোর মাধ্যমে স্টুডেন্টদের সাথে প্রতারণা করা হচ্ছে, ফাঁদে ফেলানো হচ্ছে স্কলারশিপের নামে। অবশেষে একটা স্টুডেন্ট চায়নায় যাওয়ার পর সেখানে গিয়ে দেখছে তাদের কোনো স্কলারশিপ নেই, তারা অলরেডি 3 থেকে 5 লাখ টাকা লস করে এসেছে। এরপর তারা জানে না যে দেশে ব্যাক করে কি করবে। যাওয়ার আগে স্টুডেন্টরা যেটা করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে যায় যে তারা চায়নাতে যাচ্ছে পড়াশোনার জন্য এবং স্কলারশিপে যাচ্ছে। যাওয়ার পর যখন দেখে কোনো স্কলারশিপ নেই, টাকা তো হারিয়েছে, সঙ্গে সম্মানও হারায়। সেই সম্মানকে বজায় রাখার জন্য পরে তারা নিজের টাকায় পড়তে শুরু করে। এটা হচ্ছে বাস্তবতা। তো আজ আমরা কথা বলতে চাচ্ছি যে বিভিন্ন এজেন্সি এনারা যে সকল অভিনব পদ্ধতি ব্যবহার করে থাকে আপনার সাথে প্রতারণা করার জন্য, সেই বিষয়গুলো নিয়ে। প্রথমত আসুন কথা বলি অ্যাপ্লিকেশন প্রসিডিওর নিয়ে। চায়নাতে যাওয়ার জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা ফলো আপ করতে হবে সেটা আপনার ক্লিয়ার হওয়া উচিত। যে কোনো এজেন্সির সার্ভিস নেওয়ার আগে আপনাকে এই কৌশল সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর, যদি কোনো এজেন্সি আপনাকে এসে বলে যে ফার্স্ট ইয়ার আপনাকে 5 লাখ টাকা দিতে হচ্ছে, সেকেন্ড ইয়ার থেকে আপনার স্কলারশিপ ফ্রি, থার্ড ইয়ার থেকে স্কলারশিপ ফ্রি, বা ফাইনাল ইয়ার পর্যন্ত আপনাকে কোনো টাকা ইউনিভার্সিটিকে পে করতে হবে না। প্রথম বিষয়, আপনি কিন্তু জানেন না যে সেকেন্ড ইয়ার থেকে স্কলারশিপ থাকবে কি থাকবে না, বা সেকেন্ড ইয়ারে গিয়ে আপনাকে যদি বলা হয় যে আপনি ইউনিভার্সিটির রুলস রেগুলেশন ভঙ্গ করেছেন, আপনার স্কলারশিপ ক্যান্সেল হয়ে গেছে, বা সেকেন্ড ইয়ারে গিয়ে বলা হয়েছে যে টপ 10 স্টুডেন্টের মধ্যে আপনি নেই, তো আপনার স্কলারশিপ নেই। তার মানে ফার্স্ট ইয়ারে যে আপনাকে 5 লাখ দেওয়া হয়েছে, মানে আপনি যে 5 লাখ টাকাটা এজেন্সিকে দিয়েছেন 5 বছর বা 4 বছর স্কলারশিপের নামে, সেটা আপনার গচ্ছা গেল। এখানে অনেকগুলো বিষয় আছে যেটা আপনাকে বুঝতে হবে। নাম্বার ওয়ান, একটা চাইনিজ ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার টিউশন ফি কত হয়ে থাকে ব্যাচেলার প্রোগ্রামে? সেটা টিউশন ফি বাংলাদেশি টাকায় 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। হোস্টেল ফি সেটা হয়ে থাকে 30,000 থেকে 60,000 বা 70,000, কোনো কোনো ইউনিভার্সিটিতে 1 লাখ পর্যন্ত। তো ধরুন কোনো ইউনিভার্সিটির হোস্টেল ফি আপনার 60,000 টাকা এবং কোনো ইউনিভার্সিটির টিউশন ফি 2 লক্ষ টাকা। সেক্ষেত্রে আপনার টোটাল খরচ হচ্ছে 2,60,000 টাকা। আপনি একটা এজেন্সিকে পে করছেন 5 লাখ টাকা 4 বছরের স্কলারশিপের নামে। এজেন্সি যেটা করলো, ইউনিভার্সিটিকে সরাসরি আপনার 1 বছরের টিউশন অ্যাকোমোডেশন পে করে দিল। বাকি যে 2.5 লাখ টাকার মতো থাকছে সেটা এজেন্সি নিজস্ব পকেটে ঢুকালো। আপনি যাওয়ার পর 1 বছর তো আপনি নিজের টাকাতেই পড়েছেন, কিন্তু আপনি জানেন যে এটা স্কলারশিপ, কিন্তু আসলে এটা স্কলারশিপ না। 1 বছর পর আপনার যদি স্কলারশিপ না থাকে, আপনি এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এজেন্সি আপনাকে সুন্দর করে বলবে আপনি হয়তো কোনো রুলস ভঙ্গ করেছেন, আমরা জানি না, ইউনিভার্সিটি আমাদেরকে এরকম কিছু বলেনি। কিন্তু আপনি যে প্রতারণার শিকার হয়েছেন এটা হয়তো আপনি জানবেনও না। শেষমেশ আপনাকে দেশে ব্যাক করতে হবে অথবা ইউনিভার্সিটিকে রেগুলার অ্যামাউন্ট পে করতে হবে। তখন আপনার কাছে মনে হবে একটা বছর নষ্ট হয়ে গেল, কী করবো, এখানে থেকে যাই। অথবা মনে হবে যে বাসায় যায় কীভাবে মানুষকে মুখ দেখাবো, চায়নাতে পড়াশোনাটা কন্টিনিউ করি। তো এজেন্সির এ ধরনের যে কৌশলগুলো আছে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। যদি কোনো এজেন্সি আপনার কাছে 5 লক্ষ বা 3 লক্ষ টাকা চেয়ে বসে অথবা বলে যে এত মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে দেন, আপনার 4 বছর পড়াশোনা ফ্রি, তার মানে আপনি প্রতারণার শিকার হতে যাচ্ছেন। বি কেয়ারফুল, সেখান থেকে সার্ভিস নিয়েন না, বের হয়ে আসেন। এরপর আসুন দ্বিতীয় ব্যাপারে, যে অ্যাপ্লিকেশন ফি। চাইনিজ একটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি কত হয়ে থাকে? একটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি হয়ে থাকে 400 RMB থেকে 1200 RMB পর্যন্ত। মেডিকেলের টিউশন অ্যাপ্লিকেশন ফিটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তো এখন যদি কোনো এজেন্সি আপনার কাছে চেয়ে বসে যে ভাই আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 30,000 টাকা বা 50,000 টাকা, ভাই আপনি বুঝে নেন যে সেখানে আপনাকে প্রথমেই মিথ্যা কথা বলা হয়েছে, আপনি বের হয়ে যান। এটা সঠিক জায়গা না। এরপর যদি আপনাকে বলা হয় যে ইউনিভার্সিটি অগ্রিম কিছু টাকা চেয়েছে, যদি ইউনিভার্সিটি অগ্রিম টাকা চেয়ে বসে তাহলে অবশ্যই আপনাকে আপনার জন্য ইউনিভার্সিটি ডকুমেন্ট ইস্যু করবে যে হ্যাঁ আপনাকে এই স্কলারশিপ দেওয়া হয়েছে এবং চায়নাতে আপনার এই স্কলারশিপ নিশ্চয়তার জন্য, বা আপনি যে আসছেন আমাদের সিটটা নষ্ট করবেন না, এই কারণে আপনাকে এত টাকা অগ্রিম দিতে হবে এবং এই টাকাটা অবশ্যই চাইনিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে, কোনো ব্যক্তি বিশেষের বা কোনো এজেন্সিকে দিতে হবে না। এই জিনিসগুলো অবশ্যই অ্যাডমিশন লেটারে লেখা থাকবে। তো অ্যাডভান্স ফি যদি কেউ চায় সেটার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট নেবেন। যদি ডকুমেন্ট না নিতে পারেন তাহলে সেই ফিটা দিতে যাবেন না।
মানে যাওয়ার চাইতে বেটার যে টাকাটা আপনি লস করলেন না, মানে সেখানে গেলেন এবং টাকাটাও লস করলেন, জিনিসটা যেন এরকম না হয়, আবার যেতেও পারলেন না টাকাও লস করলেন, এটাও যেন না হয়। গ্যারেন্টেড স্কলারশিপ, বেশ কিছু এজেন্সি মানে প্রচারণা চালায় যে ভাই আমাদের কাছে গ্যারেন্টেড স্কলারশিপ আছে, 100% গ্যারেন্টি। ওকে, যেখানে কোনো ইউনিভার্সিটির টিচার, কোনো ইউনিভার্সিটির প্রফেসর, ডিন, ইনারা কখনো এই শব্দটা ব্যবহার করে না যে আমি গ্যারেন্টেড আপনার এজেন্সিকে স্কলারশিপ দিচ্ছি। অবশ্যই না। হ্যাঁ, গ্যারেন্টি কথাটা ইউজ করা যায় যদি লো র্যাঙ্কিং ইউনিভার্সিটি হয়, লো কোয়ালিটি ইউনিভার্সিটি হয়, যেসব ইউনিভার্সিটিতে কখনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যায়নি, বা যেসব ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কখনো যায় না, সেসব ইউনিভার্সিটি যেহেতু স্টুডেন্ট নাই, সিট খালি পড়ে আছে, তো আপনি সেখানে পড়তে যাচ্ছেন, সেখানকার এডুকেশন কোয়ালিটি কী হবে সেটা আপনাকে বুঝে নিতে হবে। তো যদি গ্যারেন্টেড স্কলারশিপ দেখেন তাহলে বুঝে নিন যে সেখানে ঝামেলা আছে। আবার অনেক সময় কিছু এজেন্সি করে থাকে যে আমি আপনাদেরকে, ইউনিভার্সিটির সাথে কোঅপারেশন করে, যে হ্যাঁ আমি আপনাদেরকে মনে করেন যে 50 বা 60টা স্টুডেন্ট দেবো, তো আমার 60টা কনফার্ম সিট দেন, আর স্টুডেন্টদেরকে ফার্স্ট ইয়ারে খালি লিখে দেন ডকুমেন্টের মধ্যে যে ফার্স্ট ইয়ারে কনফার্ম স্কলারশিপ, এরপর সেকেন্ড ইয়ার থেকে রেজাল্টের উপর নির্ভর করবে। আর সঙ্গে এটাও বলে দেয় যে সেকেন্ড ইয়ার থেকে টপ 20 স্টুডেন্টকে তারা স্কলারশিপ দিবে। তো সেই 80টা বা 70টা বা 50টা সিটের জন্য গ্যারেন্টেড হয়ে যায়, এবং যাওয়ার পর সেকেন্ড ইয়ার থেকে কোনো স্কলারশিপ পাওয়া যায় না, বা টপ 10% বা 20% স্টুডেন্ট স্কলারশিপ পেয়ে থাকে। এখন যদি 60টা স্টুডেন্ট সেখানে পাঠানো হয়, বা 50টাও যদি স্টুডেন্ট পাঠানো হয়, ফার্স্ট ইয়ারে টিউশন অ্যাকোমোডেশন স্কলারশিপ দিয়ে 50টা স্টুডেন্টকে সেখানে সুন্দর করে পাঠিয়ে দেওয়া হলো। ভাই এটা তো গ্যারেন্টেড, তাই না? তো সেকেন্ড ইয়ারে গিয়ে যেটা হচ্ছে যে সেখান থেকে 10% বা 20% পাচ্ছে, 20%ও যদি হয় তার মানে 10টা স্টুডেন্ট পাচ্ছে আউট অফ 50টা। তার মানে বাকি যে 40টা স্টুডেন্ট আছে তাদেরকে নিজের পকেট থেকে পেমেন্ট করে পড়তে হচ্ছে। এখন আপনি যদি স্কলারশিপ নাও পান, আপনি যে ফার্স্ট ইয়ার টিউশন অ্যাকোমোডেশন স্কলারশিপ পাওয়ার জন্য যে 2.5 লাখ বা 3 লাখ টাকা এজেন্সিকে দিলেন, সেই 2.5 লাখ 3 লাখ টাকায় তো আপনি নিজের টাকায় পড়তে পারছেন। আর আপনি যখন নিজের টাকায় কোনো ইউনিভার্সিটিতে পড়বেন তখন তো আপনাকে মানে কোনো এজেন্সি ফি দিতে হচ্ছে না, আপনি সরাসরি অ্যাপ্লাই করে সেখানে যেতে পারছেন। তো আপনার আসলে এজেন্সি ফিটা আপনি কেন দেবেন, তাই না? এখন আসেন যে কোম্পানি স্কলারশিপ, যদি কোনো কোম্পানি মনে করেন যে এবিসি একটা কোম্পানি, ওকে, এই এবিসি কোম্পানি বলছে যে তারা তাদের পক্ষ থেকে বা তাদের কোম্পানি থেকে আপনাকে কোনো স্কলারশিপ দিচ্ছে। ভাই যদি আপনি কোম্পানি থেকে স্কলারশিপ দেন, তাহলে আমার কাছে সার্ভিস চার্জ কেন নিচ্ছেন? আপনার কোম্পানি তো আমাকে মানে লাখ টাকার স্কলারশিপ দিচ্ছে, তাহলে আবার আপনি আমাকে লাখ টাকা চার্জ করছেন। তো এগুলো হচ্ছে স্ক্যাম করার বিভিন্ন পদ্ধতি। আবার অনেক সময় বলে বসে যে ওকে গভর্নমেন্ট স্কলারশিপ, আমার হাতে গভর্নমেন্টের এই কয়টা সিট আছে, বা গভর্নমেন্ট বা চাইনিজ গভর্নমেন্ট আমাকে এতগুলো সিট দিয়েছে, বা ইউনিভার্সিটি আমাকে এতগুলো স্কলারশিপের সিট দিয়েছে আমাদের কোম্পানির নামে। ভাই ইউনিভার্সিটি যদি আপনার কোম্পানিকেই সিট দিতে চায়, তাহলে ইউনিভার্সিটির নাম না ইউজ করে আপনার কোম্পানির নাম কেন ব্যবহার করবে? আর আপনি সেই ইউনিভার্সিটিতে যাওয়ার পর আপনার সাথে ওই সেই এজেন্সির সাথে হয়তো বা ইউনিভার্সিটির একটা কোঅপারেশন ছিল 1 বছর, কোঅপারেশন শেষ, আপনার স্কলারশিপও শেষ, বুঝতে হবে। তো এগুলো বিভিন্ন ধরনের পদ্ধতি যেটার মাধ্যমে স্টুডেন্টের সাথে আসলে প্রতারণা করা হয়ে থাকে। ওকে, এছাড়াও আরও বেশ কিছু পদ্ধতি আছে, বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের জানা উচিত। ফর এক্সাম্পল, কোনো এজেন্সিকে আপনি টাকা দিলেন এবং ওনারা বললো যে আপনি আমাকে টাকা দিয়েছেন, ওকে, আমার কিছু টাকা অগ্রিম লাগবে, আপনি অগ্রিম টাকাও বিশ্বাস করে দিয়ে বসলেন। তারপর হয়তো বা এজেন্সি বলবে যে আপনি মানে যাবেন, তো যাওয়ার পর হয়তো ধরুন যে আপনি ফ্রিল্যান্সিং কাজ করবেন, চলেন কিছু আইটি কোর্স করায় দেই। ওকে, বাংলাদেশে বসায় বা ওই নিজের দেশে বসায় আপনাকে কোনো আইটি কোর্স করবে, বলবে যে এই টাকাটা আপনাকে ফেরত না দিয়ে আপনি আইটি কোর্স করেন, আপনার কাজে লাগবে। ভাই এগুলো চাপাবাজি। অথবা আপনাকে বলতে পারে আপনি যে অ্যাম্বাসি ফেস করবেন, অ্যাম্বাসি কীভাবে ফেস করবেন সেটার জন্য আপনাকে ট্রেনিং করাই, সেটার জন্য 5,000 বা 10,000 টাকা দিতে হবে। অ্যাম্বাসিতে আপনাকে বেসিক কোশ্চিন করে থাকে, যদি বেসিক কোশ্চিন আপনি বোঝেন জানেন, আপনার কোনো প্রকারের কোনো কোর্স করার প্রয়োজন নেই। তো এই ধরনের প্রতারণা থেকে, এই ধরনের শব্দ থেকে বেঁচে থাকেন। তারপরে মনে করেন যে আপনার অ্যাডমিশন লেটার চলে এসেছে, অ্যাডমিশন লেটার চলে আসার পর এজেন্সি আপনাকে বলে বসতেছে যে আপনাকে আরও 50,000 টাকা অতিরিক্ত দিতে হবে। ভাই কেন দিতে হবে? না আমাদের অনেক টাকা আসলে খরচ হয়েছে, যদি আপনি পেমেন্টটা না করেন তাহলে আপনাকে ডকুমেন্ট দিব না, এই সেই বহুত কিছু। এরকম যদি সিচুয়েশন দেখেন, আপনারা ইমিডিয়েটলি দুর্নীতি দমন কমিশন হোক বা ভোক্তা অধিদপ্তর হোক, সেখানে কমপ্লেইন করেন যেখানে আপনার সাথে এ ধরনের প্রতারণা করা হচ্ছে। তো আপনার আসলে নিজেই নিজেকে প্রোটেক্ট করতে হবে, এসব বিষয়ে আপনাদেরকে সজাগ হতে হবে, এবং সচেতনতা বড় একটা বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যখন কোনো এজেন্সির সাথে আপনারা কথা বলছেন। আর নিজেকে কিভাবে আপনারা প্রোটেক্ট করবেন স্ক্যামিংয়ের হাত থেকে। আসলে যে কোনো এজেন্সি হোক, যে কোনো কোম্পানি হোক,
ওনাদের সাথে ডিল করার আগে ওনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউর আপনার জানা উচিত, জানা প্রয়োজন। এবং ওনাদের প্রিভিয়াস যেগুলো কাজ আছে, অনেক সময় দেখা যায় যে এজেন্সি বলে বসে ওকে আমাদের অলরেডি 100 বা 200 স্টুডেন্ট গেছে এই ইউনিভার্সিটিতে, আপনি চাইলে সেই ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে কথা বলেন। তখন আপনি কি করছেন যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, সেই এজেন্সি সেই ইউনিভার্সিটিতে আপনার তো স্টুডেন্ট আছে, কারো কন্ট্যাক্ট দেন, আমরা কথা বলবো। আর দেখুন না, যখন কন্ট্যাক্টটা দিবে তখন কিন্তু ওনারা ওনাদেরই কোনো স্টুডেন্টের কন্ট্যাক্ট দিবে, বা যেটা ট্রাস্টওয়ার্দি স্টুডেন্ট ওনাদেরই কন্ট্যাক্ট দিবে, যাতে করে আসলে আপনি ওনাদের সম্পর্কে ভালো কিছু জানতে পারেন বা ভালো কিছু বলবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে চায়নায় অবস্থানরত সেই স্টুডেন্টও একটা কমিশন পাচ্ছে আপনার টাকা থেকে। তো আসলে ইটস অল অ্যাবাউট দ্য গেম মানি, ওকে, মানি গেম, নাথিং এলস। সো আপনাকে এইসব মানে বিষয় নিয়ে অবশ্যই অনেক বেশি সচেতন হতে হবে। আবার কোনো স্টুডেন্ট, মনে করেন যে কোনো একটা স্টুডেন্ট চায়নার এবিসি ইউনিভার্সিটিতে পড়তেছে বা XYZ একটা ইউনিভার্সিটিতে পড়তেছে, ওই স্টুডেন্টকে আপনি জিজ্ঞেস করলেন যে ভাই আমি এরকম যেতে চাচ্ছি, তো মানে আপনি বর্তমানে কোন ইউনিভার্সিটিতে আছেন, এখানে কোনো স্কলারশিপ আছে কিনা। তখন দেখা যাচ্ছে যে স্টুডেন্ট বলে বসলো ভাই আমাদের ইউনিভার্সিটি খারাপ। ভাই বুঝলাম আপনাদের ইউনিভার্সিটি খারাপ, তাহলে আপনি ওখানে কেন পড়তেছেন, একটা বিষয়। বা আপনি কোনো একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলেন যে ভাই পার্ট টাইম জব করা যায় কিনা চায়নাতে, চায়নাতে অলরেডি স্টুডেন্ট স্টুডেন্ট বলে বসলো হ্যাঁ ভাই পার্ট টাইম জব করা যায়, কিন্তু আমি আসলে করি না। ভাই আপনি কেন করেন না? পার্ট টাইম জব করলে কত টাকা পায়? বাংলাদেশি টাকায় 60,000 টাকা পাই। তো ভাই আপনি করেন? না ভাই আমি করি না, আমি সময় পাই না। আসলে চাপাবাজি করতেছে। চায়নাতে পার্ট টাইম জব করার যে প্রসিডিউর সেটা একটু কমপ্লিকেটেড, সবাই পারমিশন পেয়ে থাকে না। ওকে। আর অথবা আপনাকে বিভিন্ন গল্প শোনাচ্ছে। আবার কোনো স্টুডেন্ট চায়নাতে আপনি আছেন, আপনি কথা বলছেন, তো কথা বলছে বলতে হঠাৎ করে দেখা যাচ্ছে চাইনিজ বলছে, বা চাইনিজে এদের সাথে কথা বলতেছে জাস্ট ফর ইমপ্রেসিং ইয়োর সেলফ, আপনাকে ইমপ্রেস করার জন্য, যে ওকে আপনি মানে সে চাইনিজ জানে বা সে বহুত কিছু হয়ে গেছে। এমন স্টুডেন্ট পেয়েছি যে নতুন স্টুডেন্টকে বলে বসেছে, যেখানে চায়নাতে উনি নিজে স্টুডেন্ট, নতুন স্টুডেন্টকে বলে বসেছে যে চাইনিজ গভর্নমেন্টের সাথে ওনার নাকি কানেকশন আছে, অনেক হায়ার অথরিটি, বহুত কিছু। যারা এই ধরনের কথা বলে তারা নিহাতে চাপাবাজি করতেছে। তো বি কেয়ারফুল, আসলে এরকম কিছুই না। আর যদি কোনো স্টুডেন্ট আপনাকে এসে বলে যে ওকে আপনি যেই সিটিতে যাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি সাংহাই, বেইজিং বা গুয়াংজুতে যাচ্ছেন, এখানে যাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। যদি কেউ আপনাকে এ ধরনের শব্দ ব্যবহার করে বসে যে এখানে আসা আপনার ভাগ্যের ব্যাপার, তো এরকম বহুত কিছু, তুমি এখানে এই স্কলারশিপে পাচ্ছ বা আপনি এখানে এই স্কলারশিপ পাচ্ছেন, এখানে তো আসাটাই বড় ব্যাপার, আপনি তো স্কলারশিপ নিয়ে আসতেছেন। ভাই চাপা মারতেছে, প্লিজ সাবধান হয়ে যান। ওকে, কারণ আপনি যদি পেমেন্ট করেন, নিজের পকেট থেকে পেমেন্ট করেন, তখন তো আপনি নিজে যেতে পারেন, সরাসরি যেতে পারেন, সরাসরি অ্যাপ্লাই করে যেতে পারেন। প্রসিডিউর অনেক সিম্পল। আর অনেকেই মনে করে যে চায়নায় যারা স্টুডেন্ট আছে এনারা হয়তো বা হেল্পফুল হবে, প্রোটেক্টিভ হবে। হ্যাঁ, কিছু স্টুডেন্ট অবশ্যই হেল্পফুল, কিন্তু সবাই না। অনেকে কিন্তু এটাকে নেয় একটা বিজনেস প্রসিডিওর হিসেবে বা বিজনেস হিসেবে। আপনার কাছ থেকে যদি 2-2.5 লাখ টাকা পাওয়া যায়, তাহলে নিজেরা হয়তো কাজ করতে পারে, অথবা অন্যের মাধ্যমে কাজ করলে নিজেদের পকেটেও দেখা যাচ্ছে ওনাদের 1.5-2 লাখ টাকা ঢুকছে। তো এটাই আর কি। একটা স্টুডেন্ট যদি সত্যি আপনাকে হেল্প করতে চায়, তাহলে আপনার কখনো খরচ হবে না 20-30 হাজার টাকার উপরে। তো যদি কেউ আপনাকে বলে যে আপনাকে হেল্প করার নামে আপনাকে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা দিতে হবে, তাহলে অবশ্যই সেখানে কিছু বিজনেস আছে। জিনিসটা ক্লিয়ার হয়ে নেওয়া ভালো প্রথমেই। ওকে। আর যদি কোনো এজেন্সি, আপনি যোগাযোগ করলেন একবার, আপনি অন্যান্য এজেন্সি দেখছেন, কিন্তু সেই এজেন্সি থেকে আসলে অতিভক্তি দেখানো হচ্ছে, নিজের গরজে নিজে থেকেই আপনার সাথে বারবার যোগাযোগ করা হচ্ছে, বারবার কথা বলা হচ্ছে, বা আপনার সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে, SMS দেওয়া হচ্ছে, যদি নিজে থেকেই বারবার কন্ট্যাক্ট করে, তাহলে বুঝে নেবেন যে অতিভক্তি চোরের লক্ষণ। তো যেই কোম্পানি আসলে আপনার প্রতি এত বেশি ইন্টারেস্ট শো করতেছে, সেই কোম্পানি অবশ্যই যে আপনাকে ভালো কিছু দিবে না, আর শুধু আপনার কাছ থেকে টাকা নিতে চায়, এটা আপনাকে বুঝে নিতে হবে। অনেক কোম্পানি আছে, এজেন্সি আছে, অন্যান্য এজেন্সির নামে খারাপ কিছু বলে বেড়ায়। বি কেয়ারফুল, এদের হাত থেকেও নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করিয়েন। কারণ ইনারা হচ্ছে নিজের পকেটে কিছু টাকা ঢুকানোর জন্য অন্যের নিয়ে বা খারাপ কথা বলে বসে। তো এটা আসলে বাঙালিদের স্বভাব আর কি, বাংলাদেশি যে এসব এজেন্সি আছে এদেরই স্বভাব। তো এসব কিছু থেকে আপনাকে অবশ্যই মানে সাবধান হতে হবে। আর যখন কেউ আপনাকে আর কি কোনো কিছু সম্পর্কে অনেক বেশি স্বপ্ন দেখাবে, চায়নায় গেলে আপনি জব পাচ্ছেন বা আমরা জবের ব্যবস্থা করে দেবো। ভাই চায়নাতে আপনি কয়জনের জবের ব্যবস্থা করবেন? আপনি পাঠাচ্ছেন মনে করেন যে 50টা স্টুডেন্ট, বা বাংলাদেশে ওখানে আরও 150টা স্টুডেন্ট আছে, কতজন জব করে বা আপনারা কয়জনের জবের ব্যবস্থা করেছেন? তো জবের ব্যবস্থা করে দেবো আসলে এ ধরনের কথাবার্তা বলা মানে হচ্ছে যে আপনার সাথে স্ক্যাম করা, আপনার সাথে প্রতারণা করা। সেখানে যায় যদি আপনি জব পেতে চান, সেটার জন্য আপনাকে নিজে থেকে নেটওয়ার্ক তৈরি করতে হবে এবং নিজে থেকে ফাইন্ড আউট করতে হবে। এটা আপনার জন্য কোনো স্টুডেন্ট বা কোনো এজেন্সি করে দিতে পারে না। বা জব কেউ পেলেও এটা হাতে গোনা, মানে 1%-এরও কম।
তো আসলে জবের ব্যবস্থা করে দেয়া বা সেখানে গেলে সব হয়ে যাবে, সেখানে যাওয়ার সাথে সাথে আপনি 2 মাসের মধ্যে চাইনিজ শিখে নেবেন, এগুলো সব মানে বড় বড় স্বপ্ন দেখানো, পারপাস একটাই, আপনার কাছ থেকে টাকা নেওয়া, আর কিছু না। যদি কোনো কোম্পানি আপনাকে, ওটাই বললাম যে মানে আপনাকে মানে অনেক উচ্চবিলাসী অনেক স্বপ্ন দেখাচ্ছে, আপনাকে বহুত কিছু হওয়ার বলছে, সেখানে গেলেই আপনার ফিউচার বিল্ড আপ হবে, তো এটা জাস্ট আপনার টাকা নেওয়ার জন্য, আপনার পকেট থেকে টাকা বের করার জন্য, আর কিছু না। তো এই সব বিষয় থেকে অবশ্যই আপনাকে মানে সাবধান হতে হবে। আর যদি কোনো কোম্পানি আপনাকে বলে বসে যে হ্যাঁ ওখানে যাবে, পড়াশোনা করার পর আপনি আলিবাবাতে জব করবেন, অথবা আপনি টেনসেন্টে জব করবেন, অথবা আপনি চায়নার বড় একটা কোম্পানিতে জব পেয়ে যাবেন, ওকে, এ ধরনের যদি কথাবার্তা বলে, তাহলে একটু জিজ্ঞেস করেন যে কত পার্সেন্ট স্টুডেন্ট পেয়েছে। চায়নাতে নো লেস দেন পড়াশোনা করে 10,000-এর উপর বাংলাদেশি। আপনি যাওয়া মাত্র বা আপনি 4 বছর পড়ার পরই আপনি যে পেয়ে যাবেন জব, এটা আসলে মানে গ্রহণযোগ্য না। বা জব পেতে গেলেও আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, এটা সহজ না। যেভাবে একটা এজেন্সি বলে, তো এটা এত সহজ না। ওকে, আহ, কোনো এজেন্সিকে আসলে ইউনিভার্সিটি ফি পেমেন্ট করবেন না, যে ভাই আপনাকে বিশ্বাস করি, বা ভাই আপনি আমার ফ্রেন্ডের ভাই হন, বা আপনার সাথে ফ্যামিলি রিলেশন আছে, বা অনেক এজেন্সি আছে যারা হচ্ছে চেষ্টা করে আপনার সাথে ফ্যামিলিক্যালি কানেক্ট হওয়ার, অনেক পার্সন টু পার্সন মানে ওয়ান টু ওয়ান টক করে, খুব সুন্দরভাবে কথা বলে, ওকে, শুধুমাত্র আপনাকে পাঠায় যদি পকেট থেকে কিছু টাকা বের করতে পারে। ওকে, আপনি কিছু এজেন্সি আছে আপনাকে মনে করেন 100-200 স্টুডেন্টের পাঠাইছি বলছে, এ ধরনের কথা বলতেছে, ভাই আপনি যদি 100টা স্টুডেন্ট পাঠান, আপনার সার্ভিস ফি যদি 2 লাখ টাকা হয়, তার মানে কি আপনি 2 কোটি টাকার বিজনেস করেছেন? তো জিনিসগুলা কি মানে অ্যাকসেপ্টেবল যে ধরনের কথা বলছে? বা আপনি তো 2 কোটি টাকার বিজনেস করেছেন, আমার একটা কাজ ফ্রি করলে কি হবে? তাই না? তো এ ধরনের অনেকগুলো জিনিস আছে, যারা আসলে এত চাপাবাজি করতেছে তাদেরকে বলেন সাবধান হয়ে যেতে। ভাই মানে আপনাদেরও সাবধান হওয়া উচিত। যারা আপনার সাথে ওয়ান টু ওয়ান কানেক্ট হওয়ার চেষ্টা করতেছে, আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছে, আপনার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করতেছে, এসব এজেন্সি বা কোম্পানি থেকে আপনাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। আর যখনই পেমেন্ট করবেন, অবশ্যই মানি রিসিপ্ট নেওয়ার চেষ্টা করবেন, এবং অবশ্যই ওনাদের সাথে কোনো এগ্রিমেন্ট সাইন করবেন, যাতে করে আপনার কাছে লিগ্যাল প্রুফ থাকে যে আপনি ওনাদের সাথে কী ডিলিং করলেন। যদি আপনার সময় নষ্ট হয়, বা আপনার যেটা চিন্তা করেন যে যাওয়ার পর যদি আপনাদের সাথে প্রতারণা হয়, আপনাদের জিনিসগুলো ডিসক্লোজ করা উচিত, যাতে করে আপনার ছোট ভাইদের সাথে, আপনার মানে ছোট ভাইদের সাথে বা অন্যদের সাথে এ ধরনের প্রতারণা না হয়। তো এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনাদের সজাগ হতে হবে। বা অনেক এজেন্সি আছে বাংলাদেশে বলে বসবে যে চায়নাতে আমাদের অফিস আছে। সত্যি কথা বলতে চায়নাতে অফিস আছে এ ধরনের বাংলাদেশি এজেন্সি হাতে গোনা 2 থেকে 3টা বা 4টা, এর বেশি নাই। কিন্তু অনেক এজেন্সি বলবে যে আরে চায়নাতে আমাদের অফিস আছে, বা চায়নাতে আমাদের এটা আছে, বা এরকম বহুত কিছু আছে। এগুলো জাস্ট প্রতারণা করার একটা মাধ্যম। আবার অনেক এজেন্সি আছে যেটা করে যে চায়নাতে কোনো একটা ওয়ার্কার কাজ করছে, চাইনিজ ওয়ার্কার, হয়তো বা মনে করেন পদ্মা সেতু বানানোর জন্য অথবা ফ্লাইওভারের কাজে এসেছে, বাংলাদেশে কাজ করছে, ইনাদের সাথে কোনোভাবে পরিচয় হয়ে গেছে, অথবা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করছে। তো এজেন্সিদের হচ্ছে যে ইনাদের সাথে কোনোভাবে পরিচয় হয়ে গেছে, এখন একটা সেমিনার অর্গানাইজ করলো, সেখানে উনাকে দাওয়াত দিয়ে ডাকা হলো, যে উনি হয়তো ইংলিশ জানে না, বা স্টুডেন্টের সাথে ইংলিশে কথা বলার প্রয়োজন নেই, বা বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করলো, বা চাইনিজে কথা বললো, কিন্তু আপনাদের কাছে রিপ্রেজেন্ট করলো আচ্ছা ইনি হচ্ছে চাইনিজ টিচার, হয় চায়না থেকে এসেছে, কিন্তু আপনি অ্যাকচুয়ালি জানেন না, বা আপনি ওনাকে চেনেনও না, এটা ফার্স্ট টাইম আপনি ওনাকে দেখছেন, কিন্তু উনি অ্যাকচুয়ালি বাংলাদেশে কোনো গার্মেন্টস কোম্পানিতে কাজ করছে, কিন্তু ওনার ছবি এবং ওনার সেখানে নেওয়া ফটো ওনাদের আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং ওনাদের ওয়েবসাইটে দেখতে পাবেন। সো বি কেয়ারফুল, এগুলো আসলে বিভিন্ন মাধ্যম স্টুডেন্টের সাথে প্রতারণা করার জন্য। আর যখন কোনো একটা স্টুডেন্টের সাথে প্রতারণা করা হয়, এজেন্সিটা তাদেরকে যেভাবে থ্রেট দেয়, তো স্টুডেন্ট আসলে ঘাবড়ে যায় যে সেই এজেন্সির এগেনস্টে কিছু বলতে পারবে না, করতে পারবে না। ওকে, তো আজকে এ পর্যন্তই। আমি ভবিষ্যতে আরও অনেক মানে এ ধরনের তথ্য নিয়ে আসবো, যেটা আপনাদের জন্য সুবিধা হবে, একটা মানে প্রতারক এজেন্সি বা যাদের সাথে আসলে প্রতারণা হয়েছে তাদের স্টোরি নিয়ে। তো মানে আরও ইনফরমেশন নিয়ে আসবো, যেটা করে আপনারা আইডেন্টিফাই করতে পারেন যে কোন এজেন্সি বা কী ধরনের মানে প্রতারণা করার যে ফাঁদগুলো আছে এগুলো কী ধরনের হয়ে থাকে, এসব তথ্য নিয়ে। আশা করি ভালো থাকবেন। আবারও কথা হবে নতুন কিছু ইনফরমেশন নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে।